দিনটা ছিল জুন মাসের 14 তারিখ 2025 সাল। কলকাতা থেকে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম অরুণাচল প্রদেশের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য ভারত এবং চীনের বর্ডার বুমলা পাস পর্যন্ত। এই সময় হয়তো অরুণাচল যাওয়ার জন্য একদম আদর্শ নয়, কারণ এই সময় মাঝে মাঝে বৃষ্টি হয়। তবে আমাদের প্ল্যান ছিল লাদাখ যাওয়ার। অপারেশন সিন্দুরের পরে আমরা এই প্ল্যান বাতিল করি, আর তখনই ঠিক করি যে এবার অরুণাচল যাব। আমাদের অরুণাচলের প্রথম ডেস্টিনেশন শেরগাঁও। তবে কলকাতা থেকে সরাসরি শেরগাঁও যাওয়া সম্ভব নয়, তাই আমরা একটা বিরতি নিয়েছিলাম। আমরা বিরতি নিয়েছিলাম আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ারে আমাদের একটা নেমন্তন্ন ছিল। কলকাতা থেকে আমরা 14 তারিখ ভোর 5টায় বেরিয়েছিলাম, আর আলিপুরদুয়ার শহরের মধ্যে এই হোটেল প্যালাসিওতে যখন পৌঁছালাম তখন মোটামুটি রাত 8টা। আলিপুরদুয়ার শহরের মধ্যে যেমন সুন্দর একটা হোটেল পাওয়া যাবে, এক্সিকিউটিভ হোটেল, সেটা আমার ধারণায় ছিল না। আমি মেক মাই ট্রিপ থেকে এই হোটেল প্যালাসিও বুক করেছিলাম। আলিপুরদুয়ার খুব সুন্দর শহর, আর সেই শহরের মাঝখানে এমন সুন্দর একটা হোটেল মাত্র 1400 টাকায় পাওয়া যাবে, এটা আমার ধারণাতেই ছিল না। হোটেলের সঙ্গে প্রথমে কথা বলেছিলাম, তারা 2500 টাকা চেয়েছিলেন। মেক মাই ট্রিপে 1400 টাকায় পেলাম। আজ আমাদের যাত্রার দ্বিতীয় দিন। আলিপুরদুয়ার থেকে আমরা সকালেই বেরিয়ে পড়েছিলাম। রাস্তায় এক জায়গায় ব্রেকফাস্ট করলাম। আমরা আসামের কোথাও দাঁড়াবো না, সরাসরি চলে যাব শেরগাঁওতে। শেরগাঁও অরুণাচল প্রদেশে পড়ে। শেরগাঁও যাওয়ার জন্যে বালেমো চেক পয়েন্ট হয়ে আমাদের যেতে হবে। অরুণাচলে যাওয়ার জন্য আপনারা সকলেই জানেন যে ইনার লাইন পারমিট লাগে। তো এই ইনার লাইন পারমিটটা বা আইএলপি, এটা অনলাইনে করা যায়। 500 টাকা লাগে। অনলাইন লিংক ডেসক্রিপশানে দেওয়া রইল, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আসামের এই দিকটা বড় সুন্দর, প্রকৃতি খুবই সবুজ, রাস্তাঘাট মোটামুটি ভালো। শেরগাঁও যাওয়ার জন্যে হাইওয়ে ধরে অনেক দূর এগোতে হবে, তারপর রঙ্গিয়া হয়ে আমরা যাব। রঙ্গিয়ার পর থেকে রাস্তাটা এই সিঙ্গেল লেন হয়ে গেছে। এই সিঙ্গেল লেন ধরে আমাদের মোটামুটি 60-70 কিলোমিটার চলতে হবে, তবে আমরা গিয়ে পৌঁছব শেরগাঁও। রাস্তায় অনেক চা বাগান পড়বে এবং অনেক সুন্দর সুন্দর জায়গা পড়বে, আমরা দেখতে দেখতে যাব। তবে এই রাস্তাটা সিলেক্ট করার আগে আমি সকলকে বলবো যে একবার স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলে নেবেন, কারণ গুগল শর্টেস্ট রুট দেখায়, সেই শর্টেস্ট রুটের রাস্তাটা সবসময় কিন্তু ভালো হয় না, ভাঙাচোরা থাকে। আমাদেরও শর্টেস্ট রুট দেখিয়েছিল। আমরা সেখানে লোকেদের সঙ্গে কথা বলে, স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলে আমরা তারপরে ঠিক করলাম কোন রাস্তা দিয়ে যাব। অরুণাচল যাওয়ার আগে আসামের যে উল্লেখযোগ্য জায়গাটা পড়ে তার নাম উদলগুড়ি। আমরা এখন সেই উদলগুড়ির দিকেই চলেছি। এটি একটি চা বাগান। চা বাগানের মাঝখানে আমরা দেখলাম আখের রস তৈরি হচ্ছে। আজকে বেশ গরম পড়েছে, তাই ভাবলাম একবার দাঁড়িয়ে আখের রস খাই। যাত্রাপথের এই ছোট ছোট ব্রেকগুলো বেশ আরামদায়ক হয়। একটানা গাড়িতে বসে থাকতে অনেক সময় বিরক্ত লাগে, আর আমি যেহেতু নিজে গাড়ি চালাই, তাই আমারও ইচ্ছা করে মাঝে মাঝে একটু নেমে দম নিতে। আমরা উদলগুড়িতে আজ লাঞ্চ করব, তারপর ভৈরবকুণ্ড বালেমো হয়ে অরুণাচলের শেরগাঁওয়ের দিকে চলে যাব। এবার এগোতে হবে। ভৈরবকুণ্ডের এই ব্রিজটার এপার ওপার অরুণাচল এবং আসাম। আমরা এখন আসামের দিক থেকে চলেছি অরুণাচলের দিকে। ব্রিজের ওপারে গেলেই শুরু হবে পাহাড়, আর শুরু হবে অরুণাচল প্রদেশ। আজ
15ই জুন রবিবার এবং এখন বিকেল 4টে বাজে, তাই অনেকেই এই ব্রিজের এখানে এসেছেন পিকনিক করতে, কেউ বা এমনি ঘুরতে এসেছেন। ব্রিজের জায়গাটা বড় সুন্দর। চলুন একটু নিচে নেমে দেখা যাক। এই ব্রিজের বাম দিকে ভুটান, ডান দিকে অরুণাচল প্রদেশ। এই পাহাড়গুলো সবই অরুণাচলের পাহাড়। নিচ দিয়ে সুন্দর নদী বয়ে যাচ্ছে আর তার ওপর দিয়ে এই ব্রিজ। নদীর ওখানে অনেক মানুষকে দেখা যাচ্ছে, তারা রবিবারের বিকেলটা কাটাতে এসেছেন। তবে আমরা বেশিক্ষণ দাঁড়াবো না, আমাদের শেরগাঁও পর্যন্ত যেতে হবে। শেরগাঁও এখনও 3-4 ঘন্টা লাগবে আমাদের। ভৈরবকুণ্ড পেরোনোর পর থেকেই রাস্তা পাহাড়ি। প্রথম দিকে বেশ খাড়া ছিল, এখন অতটা খাড়া নেই। তবে এই রাস্তায় গাড়ি চালানোর জন্যে পাহাড়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা জরুরি। আমরা বালেমু চেকপোস্টে আমাদের কাগজপত্র দেখালাম। আজকে রবিবার, তাই চেকপোস্টে লোক কম ছিল, সেজন্য খুব একটা চেকিং হলো না। শুধু আইএলপির একটা কপি নিয়ে আমাদের ছেড়ে দিল। গাড়ির জন্য কোনো পারমিশনের দরকার হয় না। এখান থেকে আমাদের বেশ কিছুটা পথ যাওয়ার পরে শেরগাঁও। তবে আশা করা যায় শেরগাঁও যাওয়ার আগে একটু ওপরে উঠলে পাহাড়ের রূপ বদলে যাবে এবং আমরা বেশ সুন্দর কয়েকটা জায়গা দেখতে পাবো। পাহাড়ে গাড়ি নিয়ে চলার মূল মজা হলো যাত্রাপথের আনন্দ। আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, এখানে অনেকগুলো বাঁশের টুকরো রাখা আছে। পাশের কোনো জায়গায় সবজি চাষের জন্য মাচা তৈরি করা হচ্ছে। প্রচুর লোক সেখানে কাজ করছেন, তো সেই দেখে একটু দাঁড়ালাম। জায়গাটা অপূর্ব সুন্দর। ক্যামেরায় হয়তো আসছে না, কিন্তু ওই দূরের পাহাড়ে অপূর্ব সুন্দর গ্রামগুলো দেখা যাচ্ছে। আমরা গাড়ি রেখে ঠিক করলাম একটু হেঁটে হেঁটে যাই মেঘের কাছাকাছি। এখানে আসার আগে অরুণাচলের সৌন্দর্য সম্পর্কে অনেক কথা শুনেছি, অনেক ভিডিও দেখেছি আমরা, কিন্তু ভিডিও দেখা আর নিজে এসে সেই সৌন্দর্যের মুখোমুখি দাঁড়িয়ে তাকে উপভোগ করার আনন্দ সম্পূর্ণ আলাদা। যারা অরুণাচল প্রদেশ আসেননি তাদের সকলকে বলবো একবার অন্তত অরুণাচল প্রদেশ আসুন। এমন সুন্দর জায়গা যা আপনাকে আনন্দ দেবে। শেরগাঁও হয়ে যাওয়াটা শর্টকাট, তবে নিজেদের গাড়ি না নিয়ে আসলে এই রাস্তা দিয়ে যাওয়া সম্ভব নয়। রাস্তায় চলতে চলতে এমন একটা বাস স্ট্যান্ড যদি আপনি দেখেন, যেখানে ওই যে ছোট ছোট বাক্সের মধ্যে বই রাখা রয়েছে, তাহলে আপনি বুঝবেন যে আপনি শেরগাঁও এসে গেছেন। আমরা এই শেরগাঁও বাস স্ট্যান্ড থেকে একটুখানি ওপরে উঠে আমাদের গেস্ট হাউস লোপনে পৌঁছব। এই হলো লোপন গেস্ট হাউস। বড় সুন্দর করে এরা সাজিয়ে রেখেছেন, বলা যেতে পারে হোমস্টে। এই হোমস্টের মধ্যে আমরা 2টো রুম নিয়েছি, আর সঙ্গে একটা ডাইনিং রুমও আছে। রুমের ভাড়া 2000 টাকা প্রতি, খাওয়া দাওয়ার খরচ আলাদা। একেবারে বাড়ির মতো ব্যবস্থা, বেশ সুন্দর সাজানো গোছানো। রাতটা এখানে থেকে আমরা কাল চলে যাব। আমাদের পরবর্তী গন্তব্য দিরাংয়ের শান্তি ভ্যালি। তবে যাওয়ার আগে এই জায়গাটা একটু ঘুরে দেখব। এদের বাড়িটা রাস্তা থেকে একটু ওপরে উঠে, বেশ সুন্দর। সামনে পার্কিংয়ের ব্যবস্থা আছে, পাড়াটাও বেশ ভালো, নির্জন। এই আমাদের গাড়ি পার্কিং করা রয়েছে। শেরগাঁও আরাম করে সময় কাটানোর জন্য খুব আদর্শ জায়গা। অরুণাচলের এই অংশে ভোর হয় সকাল 4:30-র সময়। আমরা গেস্ট হাউস থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম শেরগাঁওয়ের মনিস্ট্রিটা দেখার জন্যে। তবে মনিস্ট্রিটা বন্ধ ছিল, আমরা বাইরে থেকেই মনিস্ট্রিটা ঘুরে দেখলাম। মনিস্ট্রি ছাড়া শেরগাঁওতে আর দেখার যে জিনিসটা আছে সেটা হলো ছোট্ট এই পাহাড়ি নদীটা। এবারেও একটা ঝর্ণা আছে, কিন্তু আমরা যেহেতু তাওয়াংয়ের দিকে যাব, তাই এখানে আর ঝর্ণা দেখে সময় নষ্ট করলাম না। এবার
আমরা এগিয়ে যাব দিরাংয়ের দিকে। শেরগাঁও থেকে দিরাং যাওয়ার রাস্তাটা বড়ই সুন্দর। গুগলে আমরা দেখেছি যে এটা 2 ঘন্টার সময় লাগবে, মোটামুটি 80 কিলোমিটার রাস্তা। তবে আমরা যেহেতু এই সুন্দর রাস্তায় মাঝে মাঝে দাঁড়াতে দাঁড়াতে যাব এবং সুন্দর কোনো জায়গা পেলে সেখানে চা কফি খাবো, তাই আমরা ঘন্টা 4 সময় হাতে ধরে নিয়ে চলছি। সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। যদিও এটা বর্ষাকাল, কিন্তু আজকে বৃষ্টির কোনো নামগন্ধ নেই। এটা আমাদের 3য় দিন। মাঝে মাঝে চুনা পাথরের পাহাড়। তবে অরুণাচলের পাহাড় দেখে যেটা মনে হলো, যেটা উত্তরাখণ্ডে আমরা দেখেছি যে প্রচুর জায়গায় ল্যান্ডস্লাইড হয় এই বর্ষাকালে, অরুণাচলের পাহাড়গুলো কিন্তু সেই ল্যান্ডস্লাইডের মতো নয়। দুদিকে সবুজ পাহাড়ের মাঝখানে এই লম্বা রাস্তা, এবং রাস্তা ততটা পাহাড়িও নয়। এমন রাস্তায় চলতে বড় ভালো লাগে। এই সাদা সাদা যেগুলো দেখা যাচ্ছে সেগুলো আসলে চুনা পাথরের পাহাড়। এই চুনা পাথরগুলো ভেঙে ভেঙে পড়েছে, তবে রাস্তা সারানোর লোক আছে, তারা মাঝে মাঝে এই জায়গাগুলো পরিষ্কার করে দিচ্ছেন দেখলাম। আজ পর্যন্ত পাহাড়ে আমি প্রায় 1 লক্ষ কিলোমিটার গাড়ি চালিয়েছি, তাই ভারতবর্ষের নানান পাহাড় দেখার অভিজ্ঞতা আমার আছে। তবুও বলছি, অরুণাচলের এই পাহাড়ে গাড়ি চালানোর অভিজ্ঞতা বড় সুন্দর, এবং সৌন্দর্য এমনই বেশি যে মাঝে মাঝে দাঁড়িয়ে পড়তে ইচ্ছা করছে। এখানে একটা মিলিটারি সেটেলমেন্ট আছে। একটু আগেই পাহাড়ের গায়ে দেখা গেল জয় হিন্দ লেখা আছে। তো সেই মিলিটারিদের গাড়ি সারানো বা ইত্যাদি জায়গা এখানে রয়েছে। আগে একটা মিলিটারি ক্যান্টনমেন্ট পড়বে, তো আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। পাহাড়ের গায়ে গায়ে এই যে মেঘের খেলা, এইটা দেখার জন্যই বোধহয় বর্ষাকালে পাহাড়ে আসা উচিত। আমি গুগল থেকে ঘেঁটে জানতে পেরেছিলাম যে জুন মাসের শেষের দিকে অরুণাচলে বর্ষা আসে। সেই জন্যই আমাদের লাদাখের প্রোগ্রাম বাতিল হওয়ার পরে আমরা অরুণাচল আসার প্ল্যান করি। এসে মনে হচ্ছে আমরা কোনো ভুল করিনি। এই মেঘের যাত্রা একটু দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করছে। সেই জন্যে আমরা এই ক্যাফেটাতে বসলাম। কফি খেতে খেতে দেখব পাহাড়ের গায়ে কিভাবে মেঘের খেলা চলছে। চুপচাপ বসে থাকলে এখানে সময় কেটে যায়। বড়ই সুন্দর এই মেঘের যাতায়াত। এখন আমি যে জায়গাটায় আছি এটা অরুণাচল প্রদেশ, সাংদি ভ্যালি বলে একটি জায়গা। বড় সুন্দর একটি জায়গা। তো প্রতিবারের মতো এবারেও কলকাতা থেকে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি তাওয়াং যাওয়ার উদ্দেশ্যে। তো এই জায়গাটা একটু দেখাই, যে চতুর্দিকে পাহাড়, আর এই পাহাড়ের মাঝখানে এই সুন্দর একটা রিসর্ট। এই যে এই ঘরগুলো যেগুলো দেখা যাচ্ছে চমৎকার সুন্দর, এবং এর থেকেও সুন্দর যে জিনিসটা, সেদিকে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে এখন। তো সেটা হচ্ছে শান্তি রিভার, নদী। এই রিসর্টের খুব কাছ থেকে বয়ে যাচ্ছে এই নদী। তো এটা হচ্ছে এখানকার বিউটি। এই রিসর্ট থেকে একটুখানি হেঁটে আমি এলাম। এই যে বয়ে যাচ্ছে শান্তি নদী। চলুন আমরা ওই নদীর কাছে গিয়ে বসে তারপরে বাকি গল্পটা করা যাক। চলুন। অনেক সুন্দর সুন্দর জায়গায় আমি আগেও থেকেছি, কিন্তু তবুও শান্তি ভ্যালির এই লেট্রো হোমস্টে বা রিসর্ট
যাই এটা অন্যান্য সবগুলো থেকে অনেক অনেক ভালো। অরুণাচল যেহেতু অনেকটা পূর্ব দিকে, তাই এখানে অনেক তাড়াতাড়ি সূর্যোদয় হয়। এখন ভোর 5টা বাজে, 2025 সালের জুন মাসের 17 তারিখ আজকে। এই যে নদীর কাছে দারুণ সুন্দর বসার জায়গা। কলকাতা থেকে আমরা বেরিয়েছিলাম 14 তারিখে, 14ই জুন 2025। এবারে আসলে আমাদের অরুণাচলে আসার ইচ্ছা ছিল না। আমরা অনেকদিন থেকেই প্ল্যান করছিলাম গাড়ি নিয়ে একটা বড় ট্যুর করবার জন্য। তো এবারে আমাদের প্ল্যান ছিল আমরা লাদাখ যাব। প্রথমে প্ল্যান করেছিলাম যে কলকাতা থেকে কাশ্মীর হয়ে শ্রীনগর হয়ে তারপর আমরা লাদাখে ঢুকবো, লেহ লাদাখ পৌঁছবো এবং ঘুরবো। পরবর্তীকালে যখন পেহেলগাঁও কাণ্ড হয় এবং তারপর আমরা ডিসিশন নিই যে না, আমরা কাশ্মীর হয়ে যাব না, আমরা মানালি হয়ে যাব এবং মানালি হয়েই ফিরবো। কিন্তু তারপরেও যেটা হয় যে অপারেশন সিন্দুর এবং তারপর যে পরিস্থিতি হয়, তখন আমরা সিদ্ধান্ত নিই যে আমরা এবারে লাদাখ যাব না, অন্য কোথাও যাব। তো অন্য কোথায় যাওয়া যায়, কারণ লাদাখ একটা এমন জায়গা যেখানে জুন মাসে যেতে হয়, আর জুন মাস যেহেতু বর্ষাকাল, সেহেতু জুন মাসে বড় একটা ইয়ে হয় না, ঘুরতে যাওয়ার ব্যাপারটা থাকে না। তো ভাবতে ভাবতে হঠাৎ একটা ভিডিও দেখলাম। সেই ভিডিওতে ভদ্রলোক দাবি করলেন যে অরুণাচল, এখানে বৃষ্টিটা অনেক লেটে আসে, জুলাই মাসে বৃষ্টি আসে, তাই জুন মাসে অরুণাচল যাওয়া যেতে পারে। তো তখন আমরা প্ল্যান করলাম যে ঠিক আছে, অরুণাচল আমার তো অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছে ছিল। তো তখন আমরা ঠিক করলাম যে আমরা অরুণাচল আসবো। তো আমরা কলকাতা থেকে গাড়ি নিয়ে বেরোলাম 14 তারিখ, 14ই জুন 2025 ভোরবেলা 5টার সময়। আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল আলিপুরদুয়ার। তো ইতিপূর্বে শিলিগুড়ি আমি অনেকবার এসেছি। এবারে আসতে গিয়ে দেখলাম যে শিলিগুড়ির রাস্তা খুবই ভালো হয়ে গেছে, আগের থেকে অনেকটাই ভালো। এখন যা অবস্থা শিলিগুড়ির, তাতে আমি যেটা দেখলাম যে মোটামুটি ভাবে 10 ঘন্টা ড্রাইভিং টাইম, খাওয়া দাওয়া নিয়ে 11 ঘন্টা, এই সময়টা দিলে কলকাতা থেকে শিলিগুড়ি আরামসে আসা যায়। তো আমরা শিলিগুড়ি পর্যন্ত এসে তারপর আমরা ঠিক করলাম যে না, শিলিগুড়ি গেলে হবে না, আরো খানিকটা এগোতে হবে। তো আমরা এসে পৌঁছলাম আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার আসার যে রাস্তাটা, সেটা ফালাকাটা হয়ে আসলে সব থেকে শর্ট রুট হয়। কিন্তু ফালাকাটার ওখানে, ফালাকাটার পরে, ফালাকাটা থেকে আলিপুরদুয়ার যে হাইওয়ে, সেখানে কাজ চলছে, কাজেই ওখানে রাস্তাটা খারাপ। তো সেই জন্যে ওই রাস্তাটা একটু বানেশ্বর হয়ে আসতে হয়। তবে ঠিক আছে, মোটামুটি রাস্তা ভালো। 15 ঘন্টা সময় লাগলো আমাদের কলকাতা থেকে আলিপুরদুয়ার পৌঁছাতে, মানে খাওয়া দাওয়া ইত্যাদি সবকিছু নিয়ে। তো আমরা প্রথম রাতে এসে রইলাম আলিপুর। আচ্ছা, অরুণাচল আসতে গেলে যে জিনিসটা প্রথমে করতে হবে, সেটা হচ্ছে আপনার একটা ইনার লাইন পারমিট করতে হবে প্রত্যেকটা মানুষের, যে কজন আপনারা আসবেন। তো ইনার লাইন পারমিট করার জন্য আগে আমি যখন অরুণাচল অফিসের কাজে এসেছি, তখন ইনার লাইন পারমিটটা আমরা করতাম গেটে এসে, যেখান থেকে অরুণাচল ঢুকছি সেই গেটে। কিন্তু এবারে আমি ইনার লাইন পারমিট করেছিলাম অনলাইনে। অনলাইনে পারমিট করার একটা সুবিধা হচ্ছে আমাকে গেটে দাঁড়াতে হয় না। আর এবারে আমরা যে গেট দিয়ে এলাম, সেই জায়গাটায় পারমিট বানানোর সিস্টেম নেই। তো অনলাইন পারমিট বানানো খুবই সহজ। অনলাইন পোর্টালে গিয়ে
ওখানে 500 টাকা করে নেয়, নিয়ে এই অপূর্ব সুন্দর একটা ব্রিজ, এই ব্রিজটা পেরিয়ে এই লেট্রো হোমস্টেতে আসতে হয়। তো যাই হোক, তো অনলাইন পারমিট 500 টাকা করে পার হেড নিয়ে ওইটা বানিয়ে নিতে হয়। তো আমরা আলিপুরদুয়ার থেকে 15 তারিখ সকালে মোটামুটি 7টা নাগাদ বেরিয়েছিলাম। তো 7টা নাগাদ বেরিয়ে আসাম হয়ে আসতে হয়। আলিপুরদুয়ার থেকে ঘন্টা দুয়েক এগোলে বঙ্গাইগাঁও। বঙ্গাইগাঁও থেকে আমাদের উদ্দেশ্য ছিল উদলগুড়ি হয়ে, ভৈরবকুণ্ড হয়ে, বালেমো এই চেকপোস্ট দিয়ে আমরা অরুণাচলে ঢুকবো। এখন গুগল যে রাস্তাটা দেখায় সেটা হচ্ছে যে একটা একটা ভেতরের দিকের রাস্তা, বঙ্গাইগাঁও পার হয়ে যাওয়ার পরে ভেতরের দিকের রাস্তা। কিন্তু রাস্তাটায় ঢুকেই আমার মনে হলো যে এই রাস্তাটা ঠিক ভালো হবে না, খুবই সরু রাস্তা হবে। তো কয়েকজনকে জিজ্ঞাসা করার পরে তারা বললেন যে হ্যাঁ, রাস্তা ভালো নয়। তখন আমি একটু পুলিশকে জিজ্ঞাসা করলাম, তো পুলিশ বললো আপনি গুয়াহাটি হয়ে যান। তাই বললাম না, আমি গুয়াহাটি পর্যন্ত যাব না, তার আগে থেকে আমি অত দূর যেতে চাইছি না। তখন পুলিশ আমাকে বললেন, ট্রাফিক পুলিশ আসামের, যে আপনি রঙ্গিয়া হয়ে চলে যান। তো সব থেকে ভালো রুট আমি দেখলাম যে বঙ্গাইগাঁও হয়ে হাইওয়ে ধরে রঙ্গিয়া পর্যন্ত আসতে হবে। রঙ্গিয়া থেকে বাদিকে স্টেট হাইওয়ে নিতে হবে। এটা গুগল আপনাকে দেখিয়ে দেবে। আপনি রঙ্গিয়া পর্যন্ত যদি আসেন, তারপরে গুগলে সেট করলে গুগল দেখাবে। তো ওই জায়গাটার মধ্যে রঙ্গিয়া থেকে আসতে হবে উদলগুড়ি। উদলগুড়িতে এসে আমরা লাঞ্চ করলাম, আর লাঞ্চ করার পরে উদলগুড়ি থেকে চলে এলাম ভৈরবকুণ্ড। ভৈরবকুণ্ড আসলে এই অরুণাচল এবং আসামের বর্ডার। একটা সুন্দর ব্রিজ, ব্রিজের এপারে আসাম, ওপারে অরুণাচল। তো সেইখান থেকে আমরা এসে পৌঁছলাম ভৈরবকুণ্ড। ভৈরবকুণ্ড থেকে শুরু হয় পাহাড়ি রাস্তা, বেশ অনেকটা। যারা পাহাড়ে চালাতে অভিজ্ঞ নন তারা অবশ্যই গাড়ি নিয়ে আসবেন না। তো আর এই রুটে কোনো বাস বা ইত্যাদি কিছু চলে না, কিন্তু সেই জন্য গাড়ি নিয়েই আসতে হবে। তো যারা পাহাড়ে গাড়ি চালাতে অভ্যস্ত তারা এই রাস্তায় আসতে পারেন। বেশ খানিকটা রাস্তা সরু এবং তারপরে পাহাড়ি। তো সেখান থেকে আমরা মোটামুটি ঘন্টা দেড়েক ভৈরবকুণ্ড থেকে এসে আমরা পৌঁছালাম একটা সুন্দর শহর অরুণাচলের, তার নাম শেরগাঁও। তো শেরগাঁওতে আমরা 15 তারিখ রাতে ছিলাম। 15 তারিখ রাতে আমরা শেরগাঁওতে ছিলাম। শেরগাঁও একটু ওপরে, অনেকটা পাহাড়ের ওপরে, এবং খুব ঠান্ডা। আজকে আমরা যে শান্তি ভ্যালিতে গতকাল এসেছি, এই জায়গাটা কিন্তু জলের কাছাকাছি, দেখতেই পাচ্ছেন, এবং এই জায়গাটা অতটা ঠান্ডা নয়। এটা বেশ নর্মাল ওয়েদার বলা যেতে পারে। শীত লাগছে না, গরম লাগছে না, এরকম একটা সুন্দর ওয়েদার এখন। আর ঘটনাচক্রে এই জুন মাসে খুব একটা বৃষ্টি হয় না অরুণাচলে। ওই একটু আধটু ছিটেফোঁটা হতে পারে, মেঘ করে আছে যদিও। এখনো পর্যন্ত 3 দিনের মধ্যে আমরা বৃষ্টি পাইনি, পেলেও হয়তো খানিকটা হলো। তো খুব একটা মারাত্মক কিছু না। তো যাই হোক, এবার আমরা গতকাল শেরগাঁও থেকে বেরিয়ে ওখানে শেরগাঁওয়ের মনেস্ট্রিটা দেখলাম। মনেস্ট্রিটা দেখে তারপরে আমরা চলে এলাম দিরাংয়ের দিকে। এই শান্তি ভ্যালি দিরাং থেকে 10 কিলোমিটার দূরে। আপনি চাইলে দিরাংয়েও থাকতে পারেন, তবে দিরাংয়ের বাজারের মধ্যে কতটা ভালো লাগবে সেটা বলা মুশকিল। আমার তো একদমই ভালো লাগেনি। তো আমরা এসছিলাম এই জায়গাটা শান্তি ভ্যালির একেবারে শেষ দিকে, লেট্রো হোমস্টে। এই রুমগুলো খুবই ভালো, অত্যন্ত ভালো। এদের ভাড়া 5,000 টাকা করে নেয়। তো যেহেতু এটা অফ সিজন, তো একটু দামাদামি করে আমরা এটা 4,000 টাকায় ইনক্লুডিং ব্রেকফাস্ট নিয়েছি। আর তার সঙ্গে সঙ্গে যেটা বলার সেটা হচ্ছে যে এই রাস্তাটা খুবই ভালো। মানে
অরুণাচলে আমি এখনো পর্যন্ত দেখলাম যে রাস্তা পেলাম 97-8% রাস্তা খুব ভালো। শেরগাঁওয়ের পর থেকে দিরাং পর্যন্ত রাস্তা অসাধারণ সুন্দর। এরকম রাস্তা আমি অনেক কম জায়গায় দেখেছি, যে শেরগাঁও থেকে যে রাস্তাটা দিরাং পর্যন্ত দেখলাম, যেমন চওড়া রাস্তা, যেমন সুন্দর, প্রত্যেকটা বাঁকে বাঁকে রিফ্লেক্টর, এবং রাস্তার যে বিউটি, এবং অত্যন্ত গাড়ি কম এখানে, সেই জন্য গাড়ি চালাতে খুব মজা হয়। আপনি যদি পাহাড়ি রাস্তায় গাড়ি চালিয়ে অভ্যস্ত থাকেন তাহলে অবশ্যই আসুন শান্তি ভ্যালি, দিরাং ঘুরে যান, ভালো লাগবে। তো এই আর কি ব্যাপার। তো আমরা এখানে এসে উঠেছি। আজকের দিনটা কালকে রাতটা ছিলাম, এখন তো ভোর 5:30 বাজে। এখানে 4:30 সময় ভোর হয়, তো 4টে থেকেই মোটামুটি আলো পাওয়া যায়। তো এখন 5টা বেজে 10-15 মিনিট হয়েছে হবে। তো একটা লম্বা দিন এই সময়, তো এটা খুব ভালো ঘুরে বেড়ানোর জন্য, যে দিনের একটা বড় বড় সময় পাওয়া যায়। তো যাই হোক, তো এইটুকু গল্প বললাম। আর আজকে আমরা দিরাং থেকে দিরাংয়ের মনেস্ট্রিটা দেখব, এবং মান্ডালা টপ বলে একটা জায়গা আছে সেখানে যাব। তারপরে আবার ঘুরে ফিরে আবার এখানে চলে আসবো, কারণ আমরা এই নদীটা এবং এই প্রপার্টিটা বেশি এনজয় করতে চাই, ভালো লাগছে আমাদের এখানে। আজ রাতটাও এখানে থাকবো। কাল সকালে এখান থেকে বেরিয়ে আমরা চলে যাব তাওয়াং এর উদ্দেশ্যে। তাওয়াং এ আমাদের 3 দিন থাকার পরিকল্পনা আছে। তাওয়াং শহর এবং তার আশপাশের জায়গাটা ঘুরে দেখব, এবং বুমলা পাস, মাধুরী লেক ইত্যাদি ঘুরে দেখব। 3 দিন থাকবো, এবং তারপরে ফেরার প্ল্যান করব। ফেরাটা আমাদের এখনো কোথাও কোনো বুকিং নেই, ওপেন আছে। তাওয়াং যাওয়ার পরে আমরা ডিসিশন নেবো যে আমরা কিভাবে ফিরবো। হতে পারে যে আমরা আবার এসে কোথাও একটা মাঝখানে তো থাকতেই হবে, তারপর আলিপুরদুয়ার হয়ে যাব বা জলদাপাড়া হয়ে যাব, কিভাবে যাব সেটা প্ল্যান করব। তো চলুন, এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর তাওয়াং এর একটা আলাদা ভিডিও পরে আপলোড করব। ভালো থাকবেন, টাটা।